আচ্ছা, মহেশবাবু স্বভাব চরিত্র কেমন ছিল, মানে আপনার কেমন মনে হয়? ক্ষমা করুন মশাই, আমি যা জানি বলেছি। আমার বিশ্বাস মহেশবাবু নিষ্কলঙ্ক চরিত্র ছিলেন না। কার সঙ্গে কোথায় মহেশবাবুর আসা যাওয়া ছিল বলতে পারেন? সে সম্বন্ধে কিছুই বলতে পারি না, তবে তিনি মধ্যে মধ্যে অনেক রাত্রির পর বাসায় আসতেন এবং মাঝে মাঝে একটা ঝি শ্রেণীর স্ত্রী লোক তার সঙ্গে সাক্ষাৎ করত। ঝির ঠিকানা আপনি জানেন? না মশাই, ঠিকানা জানি না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প রজনীচন্দ্র দত্তের লেখা অদ্ভুত হত্যা। রজনীচন্দ্র দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং গল্পকার। রজনীচন্দ্র দত্ত গোয়েন্দা গল্পের জন্যই বিশেষভাবে পরিচিত, যদিও তিনি বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করেছেন। তাঁর জন্ম 1887 সালে এবং মৃত্যু 1956 সালে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি গোয়েন্দা গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যকে নতুন পথে চালিত করেন। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য গল্প হল অদ্ভুত হত্যা, শ্রীমানির ডায়েরি, বুলবুল ইত্যাদি। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প অদ্ভুত হত্যা। কৃত্রিম মুদ্রা প্রস্তুত করার অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির সম্বন্ধে বিশেষ অনুসন্ধানের জন্য আমাকে ময়মনসিংহ অঞ্চলে যেতে হয়েছিল। প্রায় সপ্তাহখানেক সেখানে থেকে সেই মোকদ্দমার যথাসম্ভব প্রমাণাদি সংগ্রহ করে গোয়ালন্দ ট্রেনে রাতে কলকাতার দিকে যাত্রা শুরু করলাম। পরদিন ভোরবেলা কাগজপত্র গুছিয়ে রিপোর্ট লিখে নিজের কোনো এক প্রয়োজনবশত আমার খুব কাছের একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার উপক্রম করছি, এমন সময় একজন কনস্টেবল যথারীতি লম্বা সেলাম ঠুকে একখানা সরকারি চিঠি আমার হাতে প্রদান করল। চিঠির ওপর লাল কালিতে বড় বড় ইংরেজি অক্ষরে লিখিত অতি দরকারি। এই দুটি কথা সর্বপ্রথমে আমার চোখে পড়ল। কনস্টেবলকে বিশ্রামঘর দেখিয়ে দিয়ে ত্রস্ত হাতে চিঠি খুলে সেটা পড়তে শুরু করলাম। চিঠিতে প্রধান কর্মচারী যা লিখে পাঠিয়েছেন তার সারমর্ম এই: আজ 4 দিন হয়ে গেল মির্জাপুর স্ট্রিটের একটি ছাত্রাবাসে মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে একটি ছাত্রের অতি আশ্চর্য মৃত্যু হয়েছে। পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও এ পর্যন্ত খুনের কিনারা করতে পারেনি। তুমি এই মুহূর্ত থেকে এই হত্যার ব্যাপারে অনুসন্ধান করবে। মুচিপাড়া থানার পুলিশ কর্মচারী এই হত্যার ব্যাপারে প্রথম অনুসন্ধান করেছে। আমার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার পরিকল্পনা সেখানেই ভণ্ডুল হলো। সেই কৃত্রিম মুদ্রার জটিল মোকদ্দমার গুরুভার থেকে মুক্ত হতে না হতেই আবার এক হত্যাকাণ্ডের গুরুতর ভার মাথায় নিতে হবে ভেবে মন অবসন্ন হয়ে পড়ল। কিন্তু ঊর্ধ্বতন কর্মচারীর আদেশ ইচ্ছায় বা অনিচ্ছায় আমাকে প্রতিপালন করতে হবেই। সুতরাং আর ইতস্তত না করে কনস্টেবলকে বিদায় দিয়ে গাড়োয়ানকে গাড়ি প্রস্তুত করতে আদেশ করলাম এবং কিঞ্চিত জলযোগান্তে অবিলম্বে মুচিপাড়া থানায় উপস্থিত হলাম। সেখানের ভারপ্রাপ্ত কর্মচারীকে লিখিত পত্রের কথা বললে তিনি আমাকে উক্ত হত্যার ব্যাপারের প্রধান অনুসন্ধানকারী কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। অনুসন্ধানকারী কর্মচারীর নাম সুশীলবাবু। সুশীলবাবু আমার পূর্ব পরিচিত। ইনি আমাকে হত্যা সম্বন্ধে নিজ তদন্তে যতদূর তথ্য সংগ্রহ করতে পেরেছিলেন তা একে একে সন্তুষ্টির সঙ্গে সমস্ত বর্ণনা করলেন। হত্যা সংক্রান্ত আমূল বিবরণ শুনে আমি বুঝতে পারলাম এ ব্যাপারের কিনারা করা বড় সহজসাধ্য নয়। পুলিশ অনুসন্ধানে এ সম্বন্ধে যতদূর জানা গিয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ খানিকটা এরকম: মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বিক্রমপুর অঞ্চলের বজ্রযোগিনী গ্রামে। এর পিতার নাম হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। মহেশ কলকাতা সিটি কলেজের 2য় বার্ষিক শ্রেণীতে অধ্যয়ন করতেন। মির্জাপুরের এক স্টুডেন্ট মেসে এর বাসা ছিল।
দুর্গাপুজোর ছুটিতে সেই মেসের অধিকাংশ ছাত্রই বাড়ি চলে গিয়েছিল। কেবল 3 জন বিএ পরীক্ষার্থীর সঙ্গে মহেশচন্দ্র ছুটির সময়ও সেই মেসেই ছিলেন। মেসটি দোতলা, উপরে 4টি ঘর আর নিচে 2টি। মেসে অধিক ছাত্র না থাকায় পড়াশুনোর সুবিধার জন্যই 4টি ঘরে 4 জন ছাত্র শোবার বন্দোবস্ত করে নিয়েছিল। নিচের একটি ঘরে রান্না এবং অপরটিতে খাওয়া দাওয়ার কার্য সম্পন্ন হতো। মেসে তাদের সমস্ত কাজ একজন ব্রাহ্মণই করত। ব্রাহ্মণটি রাতে মেসে থাকে না। 26শে আশ্বিন রাত্রিতে মহেশচন্দ্রকে অন্যান্য রাতের মতোই সকলেই সুস্থ শরীরে আপন ঘরে পড়তে দেখেছে। পরের দিন সকালে অতুলবাবু নামে এক মেসেরই অন্যতম ছাত্র যখন মহেশচন্দ্রের ঘরের মধ্য দিয়ে নিচের ঘরে যাচ্ছিল, তখন তাকে গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করলে সকলে সেখানে চলে আসে। পরে সেখানে উপস্থিত সকলের পরামর্শ মতো পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ অনুসন্ধান করে সে ঘরে একখানা রক্তরঞ্জিত বড় কাটারি এবং এক পাটি নাগরা জুতো খুঁজে পায়। এগুলি এর আগে মেসের কেউ কখনোই দেখেনি। হত্যাকারীর এ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয়, হত্যাগৃহের একটা সামান্য জিনিস কিংবা একটা কপরদকও স্থানান্তর হয়নি। মহেশের চাবি তার পকেটে পাওয়া গিয়েছে। উক্ত চাবি দিয়ে পুলিশ মহেশের পোর্টমেন্ট এবং হাতবাক্স খুলে টাকা পয়সা মহেশের লিখিত হিসেবের মতোই ঠিকঠাকই পেয়েছে। মহেশের সঙ্গে যে সে মেসে কারোর মনোমালিন্য কিংবা বিবাদ ছিল এমনও প্রমাণ পাওয়া যায়নি। 3টি ছাত্র এবং ব্রাহ্মণের জবাববন্দিতে হত্যার অনুসন্ধানে কার্যকরী হতে পারে এরকম কোনো কথাই প্রকাশ পেল না। এদের কেউ কাউকে মহেশের হত্যাকারী বলে সন্দেহ করে না, পরন্তু মহেশের সঙ্গে সকলেরই সদ্ভাব ছিল বলে প্রমাণ পাওয়া যায়। পুলিশের এই রিপোর্ট দেখে এবং ব্রাহ্মণ ও 3 জন ছাত্রের জবাববন্দি মনোযোগ সহকারে পাঠ করে অনুসন্ধানের কোনো সূত্রই বার করতে পারলাম না। তবে জুতো এবং কাটারিখানা দেখতে হলো। সুশীল বাবু তৎক্ষণাৎ সেগুলি আমার সামনে এনে উপস্থিত করলেন। আমি তখন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে পেলাম রক্তাক্ত কাটারিখানা এর আগে ব্যবহৃত হয়নি। জুতোখানিও একেবারে অব্যবহৃত বলেই মনে হলো। এটা পায়ে দেওয়ার কোনো চিহ্নই পরিলক্ষিত হলো না। সুতরাং এগুলো অনুসন্ধানের পক্ষে কোনো সহায়তা করবে এরকম মনে করতে পারলাম না। আমি সেখানে আর বেশি সময় অপেক্ষা না করে সেই মেসটি দেখতে মনস্থ করলাম এবং সুশীলবাবুর সঙ্গে সেই মেসে গিয়ে উপস্থিত হলাম। তখন পুজো উপলক্ষে স্কুল কলেজ সবই বন্ধ ছিল, সুতরাং সকলকেই বাসায় পাওয়া গেল। আমি প্রথমে হত্যাগৃহ এবং তারপরে মেসের অন্যান্য স্থান যথারীতি পরীক্ষা করলাম, কিন্তু হত্যা সম্বন্ধে কোনো নতুন তথ্যই সংগ্রহ করতে পারলাম না। অবশেষে আমি হত্যাগৃহে প্রথম উপস্থিত সেই অতুলবাবুকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম এবং উত্তরগুলো আমার নোট বইতে লিখে নিলাম। আচ্ছা অতুলবাবু, আপনি সেদিন সকালেই প্রথম সেই ঘরে পদার্পণ করেছিলেন, তাই তো? রাতে সেই ঘরের ভিতর দিয়ে আর কখনো নিচে নেমেছিলেন কি? না, সেই প্রথম আমি সে ঘরে প্রবেশ করি। যে রাতে মহেশ খুন হয় সে রাতে সর্বশেষ তাকে কে জীবিত দেখেছিল? সর্বশেষ কে জীবিত দেখেছিলাম মনে নেই। আমরা সকলে একসঙ্গে নিচের ঘর থেকে উপরে এসে নিজের ঘরে পড়তে বসেছিলাম। আচ্ছা, আপনারা সেদিন শুয়ে পড়বার আগে নিচে যাননি? আমি সেদিন আর নিচে যাইনি। আমি তখন আর 2 জনকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। তারাও উত্তরে ওই একই কথাই বলল যে সেই রাতে তাদের কারোরই নিচে যাওয়ার প্রয়োজন হয়নি। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনাদের মেসের ছাত্রগণ ছাড়া অন্য কারোর সঙ্গে মহেশবাবুর বিশেষ জানাশোনা ছিল বলে আপনারা জানেন? না মশাই। মহেশবাবুর কারোর সঙ্গে শত্রুতা বা মনোবিবাদ ছিল বলতে পারবেন? না মশাই, তার সাথে কারোর শত্রুতার কথা আমার জানা নেই। হত্যার দিন মহেশবাবু কি সমস্ত দিন মেসেই ছিলেন নাকি কোথাও বেরিয়েছিলেন? হ্যাঁ, মহেশবাবু সেদিন মধ্যাহ্ন ভোজনের পরে বাইরে গিয়েছিলেন।
কোথায় গিয়েছিলেন বলতে পারেন? না, তা বলতে পারি না। মহেশবাবুর কি বেড়াবার অভ্যেস ছিল? মধ্যে মধ্যে বেড়াতে যেতেন বই কি। হত্যার দিন কোন সময় সে ঘরে ফিরেছিল জানেন? বোধহয় রাত্রি 7টা কি 8টার সময়। আচ্ছা, মহেশবাবু স্বভাব চরিত্র কেমন ছিল, মানে আপনার কেমন মনে হয়? ওগুলো কি বলবো। আমি তখন অপেক্ষাকৃত গম্ভীর স্বরে বলতে লাগলাম, দেখুন, আপনারা সকলেই বিদ্বান এবং বুদ্ধিমান। অবশ্য বুঝতে পারছেন এ হত্যার কিনারা করা বড় সহজসাধ্য নয়। কেউ টাকা পয়সার লোভে এই নৃশংস হত্যাকাণ্ড সম্পন্ন করেছে সেরকম আমি বিশ্বাস করতে পারছি না। অবস্থা পর্যবেক্ষণ করে এমন বিশ্বাস আমি করতে পারছি না। ঈর্ষার জন্যই হয়তো এই হত্যাকাণ্ড সংসাধিত হয়েছে। এখন যদি হত ব্যক্তি সম্বন্ধে সমস্ত কথা আমি জানতে না পারি, তবে প্রকৃত দোষীর অনুসন্ধান কিভাবে করব? আর অবশ্য এও আপনারা বুঝতে পারছেন, যদি কোনো প্রকারেই এই হত্যার কুলকিনারা করা না যায়, তবে পুলিশ শেষকালে আপনাদের নিয়ে টানাহেচড়া করতে পারে। কে জানে, আপনাদের মধ্যেই হয়তো কেউ এই ব্যাপারে জড়িত। এ বাড়িতে অপর কেউ বাস করে না। মহেশবাবুর সঙ্গে অন্য কারো শত্রুতা ছিল না, একথা আপনারাই বলছেন। এ মতাবস্থায় কার ওপর প্রথম সন্দেহ দৃষ্টি পড়তে পারে তা আপনারা নিজেরাই ভেবে দেখুন না। হত্যাগৃহে প্রাপ্ত কাটারিখানা সম্পূর্ণ নতুন, সুতরাং হত্যাকারী যে পুরনো পাপী নয়, এটাই তার প্রমাণ। তবে এক পাটি নাগরা জুতো পাওয়া গিয়েছে বটে, কিন্তু কে বলতে পারে সেটা আপনাদের চালাকি নয়। আমি এতদূর বললে ছাত্রবাবুটি অপেক্ষাকৃত কাতর স্বরে বললেন, ক্ষমা করুন মশাই, আমি যা জানি বলেছি। আমার বিশ্বাস মহেশবাবু নিষ্কলঙ্ক চরিত্র ছিলেন না। কার সঙ্গে কোথায় মহেশবাবুর আসা যাওয়া ছিল বলতে পারেন? সে সম্বন্ধে কিছুই বলতে পারি না, তবে তিনি মধ্যে মধ্যে অনেক রাত্রির পর বাসায় আসতেন এবং মাঝে মাঝে একটা ঝি শ্রেণীর স্ত্রী লোক তার সঙ্গে সাক্ষাৎ করত। ঝির ঠিকানা আপনি জানেন? না মশাই, ঠিকানা জানি না। ঝিকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, পারবো বই কি। হত্যার তারিখেও দিনের বেলায় ঝি তার নিকট এসেছিল। যেদিন হত্যার কথা জানতে পারেন সেদিন প্রথমে কে সদর দরজা খুলেছিলেন? সম্ভবত সদর দরজা খোলা ছিল। আচ্ছা, সদর দরজার খিলান তো অভগ্ন, তবে হত্যা কিভাবে হলো বলে আপনাদের বিশ্বাস? সদর দরজা মাঝে মধ্যে খোলাও থাকে। বোধহয় সে রাত্রে আমরা কেউ দরজা বন্ধ করিনি। বামুনটি চলে গেলে কোনোদিন দরজা ভেজানো যায়, কোনোদিন বা যায় না। বামুনটি কেমন? আরো কতদিন থেকেই বা এখানে কাজ করছে? অনেকদিন। বামুনটি খুব বিশ্বাসী, সে আমাদের বড় যত্ন করে। আমি এ পর্যন্ত জিজ্ঞাসা করে নিয়ে সুশীল বাবুর সঙ্গে মেস থেকে বেরিয়ে পড়লাম। তখন বেলা 1টা বেজে গিয়েছে। সুতরাং আর থানায় না গিয়ে সুশীলবাবুকে আমহা স্ট্রিটে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে অগ্রসর হতে গাড়োয়ানকে আদেশ করলাম। আমি এই ব্যাপারটা সম্বন্ধে যতই চিন্তা করতে লাগলাম, প্রথমে ততই নিরাশার সাগরে নিমগ্ন হতে আরম্ভ করলাম। আমি বুঝে উঠলাম না এই হত্যা কার দ্বারা সাধিত হয়েছে। টাকা পয়সা চুরির জন্য কি হত্যা হওয়া সম্ভব? তাহলে একগাছা টাকা ছিল, সেগুলো চুরি গেল না কেন? শুনেছি মহেশের চরিত্র ভালো ছিল না, তবে কি অপর কোনো মন্দ চরিত্র প্রতিদ্বন্দ্বীর দ্বারা এই কার্য সম্পন্ন হয়েছে? অসম্ভব কি? কিন্তু সে ব্যক্তির অনুসন্ধান কিভাবে করব? মেসের কেউ আবার কুচরিত্র নয় তো? সদর দরজার খিলান অভগ্ন, এ মতাবস্থায় সহজে বাইরের লোক কিভাবে যে ভেতরে প্রবেশ করবে সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু যদি সদর দরজা সে রাতে খোলাই থাকে, তবে এই এক কথার উপর নির্ভর করে মেশস্থ ছাত্রদিগকে দোষী সাব্যস্ত করা তো যুক্তিযুক্ত নয়। আচ্ছা, একটা লোক একই বাড়িতে খুন হলো, আর বাড়ির অপর কেউই এর বিন্দু বিসর্গ জানতে পারল না। এ আবার কি প্রকারের কথা? হত্যাগৃহে একখানা নাগরা জুতো পাওয়া গিয়েছে, তবে কি হত্যাকারী কোনো হিন্দুস্তানি? কিন্তু তাহলে জুতোখানা একেবারে অব্যবহৃত থাকার কারণ কি? না 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 না, কিছু তো একটা ব্যাপার রয়েছে। এ জুতো ব্যবহার হয়েছে বলে তো কিছুতেই মনে হচ্ছে না।
মেসের ছাত্রদের থেকে জানলাম একটি ঝি মহেশের কাছে আসা যাওয়া করত, হত্যার তারিখেও এসেছিল। সে ঝি কে, তার সন্ধানের উপায় কি? এরকম নানা রকম প্রশ্ন ক্রমে ক্রমে মনে উদিত এবং লয়প্রাপ্ত হতে লাগলো। শেষে যখন আর ভেবেচিন্তে কিছুই স্থির করতে পারলাম না, কোন সূত্র ধরে অনুসন্ধান কার্য আরম্ভ করব তার কিছুই নির্ধারণ করতে পারলাম না, তখন অগত্যা এই সিদ্ধান্ত করলাম যে আজ রাত্রিবেলা গুপ্তভাবে মির্জাপুরের সেই ছাত্রাবাসে ছাত্রদের কথাবার্তা শোনার চেষ্টা করব। যদি প্রকৃত প্রস্তাবে এরা হত্যার ব্যাপারে সংশ্লিষ্ট থাকে কিংবা এ সম্বন্ধে কিছু পরিজ্ঞান থাকে, তবে খুব সম্ভবত এদের মধ্যে আজ এ বিষয়ে গোপনীয় কথাবার্তা চলতে পারে। তখন বোধহয় হত্যা সম্বন্ধে কিছু না কিছু সন্ধান পেতে পারব। এরকম স্থির করে স্নানাহার সেরে বিছানার উপর শুয়ে একটু বিশ্রাম করছি, এমন সময় হঠাৎ মনে পড়ল এ হত্যা সম্বন্ধে ডাক্তার সাহেব কি অভিমত প্রকাশ করেছেন তা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। অনুসন্ধান কার্য আরম্ভ করার পূর্বে এ তথ্যটি জেনে নেওয়া আমার পক্ষে একান্তই কর্তব্য। এই মনে করে তৎক্ষণাৎ বেরোবো স্থির করে ধরা চূড়া পরিধান করে পুনরায় মুচিপাড়া থানার দিকে রওনা হলাম। যথাসময়ে মুচিপাড়া থানায় পৌঁছে সরকারি ডাক্তারের রিপোর্ট পাঠ করে যা জানতে পারলাম তাতে সন্দেহ আরও বেড়ে গেল। ডাক্তার বলেন, মৃত্যুর আগে হত ব্যক্তিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। পরে অজ্ঞান অবস্থায় তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একে হত্যা করা হয়েছে। কি ভয়ানক কথা! জীবিত অবস্থায় হত্যা করলে পাছে আহত ব্যক্তির আর্তনাদে অন্যান্য লোক জেগে উঠে পড়ে। এই জন্য আগের থেকেই সাবধান হয়ে হত্যাকারী এর ওপর বিষ প্রয়োগ করেছিল। তার মানে হত্যাকারী নিতান্ত সামান্য ব্যক্তি নয়। তবে কি মেসেরই কোনো ছাত্র তার ভেতরের রাগ পুষে গুপ্ত কারণে অপর সকলের অজ্ঞাতে এরকম সাবধানতা বশত হত্যাকাণ্ড সমাধা করল? সন্দেহ ক্রমে দৃঢ় হতে লাগল। এ সময় একবার মহেশের মৃতদেহ দেখতে ইচ্ছে হলো, কিন্তু সে সুবিধে হয়ে উঠল না। আমার কলকাতা পৌঁছানোর বহু আগেই ডাক্তারের পরীক্ষার পর ওই মৃতদেহের সৎকার হয়ে গিয়েছিল। নানা বিষয় চিন্তার পর অবশেষে আমি প্রথম অনুসন্ধানকারী কর্মচারী সুশীল বাবুর সঙ্গে পুনরায় সাক্ষাৎ করলাম এবং তাকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুশীল বাবু, কি সূত্রে অনুসন্ধান কার্য আরম্ভ করব বলুন দেখি। সূত্র বার করবার জন্য তো টিকটিকির প্রয়োজন। সুশীল বাবু ডিটেকটিভকে টিকটিকি বলতেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি সেদিন ঘর তল্লাশের সময় কারোর কাছে ক্লোরোফর্ম আছে কিনা অনুসন্ধান করেছিলেন কি? না, আমরা তখন জানতাম না যে হত ব্যক্তির উপর প্রথমে ক্লোরোফর্ম প্রযুক্ত করা হয়েছে। অনুসন্ধানের সকল সময় সুযোগ আমি কলকাতায় আসার আগে শেষ হয়ে গিয়েছিল। সুতরাং এখন এই অদ্ভুত হত্যা সম্বন্ধে তদন্ত করে কৃতকার্যতার আশা করা বিড়ম্বনা মাত্র। এর উত্তরে সুশীল বাবু বললেন, ভালো কথা, মনে পড়ল সেদিন মহেশচন্দ্রের হাত বাক্স অনুসন্ধানের সময় তার ভেতরে কতগুলো চিঠিপত্র আমি সঙ্গে নিয়ে এসেছিলাম। অবকাশভাবে সেগুলো এ পর্যন্ত পড়িনি। আপনার ইচ্ছে হলে আপনি তা পড়ে দেখতে পারেন, যদি কোনো সূত্র বার হয়। এই বলে তিনি কতকগুলো বিশৃঙ্খল চিঠিপত্র এনে আমার সামনের টেবিলে ফেলে চলে গেলেন। আমিও তখন আর কিছু করার নেই ভেবে সেগুলি থেকে এক একখানি পত্র নিয়ে আগ্রহ সহকারে আপন মনে পড়তে লাগলাম। ৫-৭খানা চিঠির পর একখানা চিঠি পাঠ করে আমি একেবারে চমকে উঠলাম। চিঠিখানা অবিকল এরকম: ২৬শে আশ্বিন, প্রাণের মহেশ, তুমি আর এখানে আসিতেছ না কেন? বিধুবাবুর সহিত ঝগড়া করিয়া আমায় পরিত্যাগ করার কি তোমার উচিত? আজ যাহা একটা হইয়াই যাইব। বিধুবাবু বাড়াবাড়ি করিলে তাহাকে আমার কাছে আসিতে বারণ করিব। আমার কুন্তলীন একেবারে ফুরাইয়া গিয়েছে। দেখলাম দিলখুশ নামে নাকি এক প্রকার নতুন এসেন্স বাহির হইয়াছে। দেখিতে পাই কি? ঝিকে পাঠাইলাম, তুমি আজ অবশ্যই আসিবে, অন্যথা না হয়। ইতি তোমারই ভালোবাসার নলি। চিঠিখানা দুবার পড়ে
আমি আর স্থির থাকতে পারলাম না। পত্রের তারিখ দেখে অস্থিরতা আরও বৃদ্ধি পেল। এ পত্রে ঝির সন্ধান পেলাম। বিধুবাবু নামে কোনো ব্যক্তির সঙ্গে মহেশের মনোমালিন্য ছিল। পত্র পড়ে সেটা বুঝতে পারলাম। এখনই যেন অনুসন্ধানের কিছু কিছু সূত্র বের হয়ে পড়ল। আমি আর বিলম্ব না করে ধরা চূড়া ছেড়ে একটা ফিট বাঙালি বাবু সাজলাম। তারপর চিঠিখানা পকেটে পুরে আমার ফিরে আসা পর্যন্ত গাড়োয়ানকে সেখানে অপেক্ষা করতে বলে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম। হাড় কাটা গলির সেই বাড়ি খুঁজে বার করতে বিশেষ দেরি হলো না। আমি একেবারে সপাসপ উপরে গিয়ে উপস্থিত হলাম। তখন বিকেল 5টা, সন্ধ্যার প্রাক্কাল। গৃহকর্ত্রী বেশভূষা পরিপাটি করছে। আমি চির পরিচিতের ন্যায় একখানা কেদারা টেনে বসে পড়লাম। যুবতী তখন আমার অভ্যর্থনার্থে তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে ঝিকে তামাক আনার জন্য আদেশ করল। আমি ইত্যবসরে নিজের মনে অনুচ্চ স্বরে বলতে লাগলাম, বিধুবাবুর এতক্ষণে এখানে আসার কথা ছিল, কই তিনি যে আসলেনই না। উত্তরে যুবতী বলল, কই, সে তো আজ কয়েকদিন হলো আসছে না। সে যে সেদিন মহেশের সাথে বলে যুবতী আমার মুখের দিকে চাইল। আমি যেন নিতান্ত অন্যমনস্কভাবে উত্তর করলাম, তা কাজটা কি ভালো হয়েছিল? আমি সমস্তটাই জানতে পেরেছি। বিধু আমার পরম বন্ধু। কই, আপনাকে তো একদিন ওইখানে দেখিনি। এতদিন এখানে আসার প্রয়োজন হয়নি, তাই আসিনি। কিন্তু সেদিনকার ঘটনার পর বিধু প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো এখানে একাকী আসবে না। তা মহাশয়, আমার দোষ কি বলুন তো? সত্যি সেদিন মহেশের কাজটা ভারী অন্যায় রকমের হয়েছিল। ভদ্রলোকের গায়ে হাত তোলা, জুতো মারা, এগুলো নেহাতি ছোট লোকের কাজ। এই বলে যুবতী স্বহস্তে প্রস্তুত পানের খিলি দুটি আমাকে প্রদান করল। আমি সমস্ত ব্যাপার ইতিমধ্যে বেশ বুঝতে পেরেছি। এক্ষুনি আমার মনে হতে লাগলো বিধুবাবু নামক ব্যক্তির পক্ষে মানসিক উত্তেজনার ফলে মহেশের জীবনলীলা সাঙ্গ করা একেবারে অসম্ভব নয়। এটা 26শে আশ্বিনেরই ঘটনা। যাই হোক, অধুনা আমার পক্ষে এই বিধুবাবুর অনুসন্ধান নিয়ে বিশেষ প্রয়োজন হয়ে পড়ল। কিন্তু এখানে আমি বিধুবাবুর বন্ধু বলে পরিচয় প্রদান করেছি, সুতরাং সোজাসুজি একে সে কথা জিজ্ঞাসা না করাই যুক্তিযুক্ত মনে করলাম। ইতিমধ্যে ঝি একখানা রূপোর হুঁকা হাতে সেই কক্ষে প্রবেশ করল এবং আমাকে দেখে বলল, টিচার নতুন বাবু, ইনি বিধুভূষণের বিশেষ বন্ধু। কোন বিধুভূষণ? নেকি, মুকুজ্জে বিধু, সেই 21 নম্বর কলুটলার। এতক্ষণে সহজেই আমার কার্যসিদ্ধ হলো। আমি ঘটনাক্রমে বিধুর ঠিকানাও জানতে পারলাম। সুতরাং আর সেখানে অপেক্ষা করার দরকার নেই ভেবে ঝির কথার উত্তর ছলে অন্যমনস্কভাবে বললাম, বিধুবাবুর তো এখনই এখানে আসার কথা ছিল, দেরি হচ্ছে কেন? বুঝতে পারছি না তো, আমি একটু দেখে আসছি। এই বলে আমি 21 নম্বর কুলোটা ঠিকানা মনে রেখে সেই বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এবং অবিলম্বে মুচিপাড়া থানায় এসে পৌঁছালাম। তখন সন্ধে হয়েছে। আমি এসে দেখি সুশীলবাবু আমার প্রতীক্ষায় বসে আছে। আমি যথাসম্ভব সংক্ষেপে তাকে সকল ঘটনা বুঝিয়ে বললে তখনই বিধুর সম্বন্ধে তদন্ত করা উচিত বলে পরামর্শ স্থির হল। দুজন পুলিশ কনস্টেবল, পুলিশ পোশাক পরিহিত সুশীলবাবু এবং বাঙালি বাবু আমি ঘোড়ার গাড়ি চেপে কলুটোলায় গিয়ে উপস্থিত হলাম। বলে রাখা ভালো, হত্যাগৃহে প্রাপ্ত কাটারি এবং নাগরা জুতো আমাদের সঙ্গেই নিয়েছিলাম। তাদেরকে গাড়িতে পথের ওপর অপেক্ষা করতে বলে আমি একাকী সেই 21 নম্বর বাড়িতে প্রবেশ করলাম। এটা একটা ডিসপেন্সারি। অনুসন্ধানে জানলাম সুধীর বাবু নামে জনৈক ভদ্রলোক এই ডিসপেন্সারির স্বত্বাধিকারী। তিনি সপরিবারে এরই উপরতলায় বাস করেন। নিচের ঘরে ডাক্তারখানা। আরও জানলাম সত্যি সত্যি বিধুভূষণ নামে উক্ত সুধীরবাবু এক ভাইপো এ বাড়িতে বাস করেন। তিনি এখনও বেকার অবস্থাতেই আছেন। আমি যে সময় সেখানে উপস্থিত হয়েছিলাম সে সময় ডাক্তারবাবু বাসায় ছিলেন না, সুতরাং
ডাক্তারখানার কম্পাউন্ডারকে বিধুবাবুকে সংবাদ দিতে বলে নীরবে সেখানে অপেক্ষা করতে লাগলাম। কম্পাউন্ডার উপরে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে আরক্ত নয়ন, বিষাদ বদন, রুক্ষকেশ এক যুবককে সঙ্গে নিয়ে সেই ঘরে প্রবেশ করলেন। যুবকের মুখাকৃতি এবং ভাবগতি সন্দর্শনে আমার মনের দারুণ সন্দেহ একেবারে বিশ্বাসে পরিণত হলো। আমি একটু ত্রস্ততার সঙ্গে অথচ মৃদু স্বরে যুবককে বললাম, আমি হাড়কাটা গলি থেকে এসেছি, পথে গাড়িতে নলি অপেক্ষা করছে, আপনি একটু বাইরে আসতে পারবেন? যুবক সংক্ষেপে উত্তর করল, আজ আমি খুব অসুস্থ। আমি তখন ব্যগ্রভাবে বললাম, তবে তবে আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি তার কাছ থেকে এক্ষুনি আসছি। এই বলে তড়িৎ পদে সদর রাস্তায় এসে পড়লাম এবং কয়েক মুহূর্ত পর দলবল সহ সুশীলকে সেই বাড়িতে উপস্থিত হতে উপদেশ দিয়ে পুনরায় ডাক্তারখানায় প্রবেশ করলাম। এবারে তাড়াতাড়ি এসে আমি দৃঢ় মুষ্টিতে বিধুর দক্ষিণ হাত ধরে জামার ভেতর থেকে সেই নাগরা জুতোখানা বের করে বললাম, দেখো দেখি বিধু, তুমি এই জুতো সেদিন রাত্রিবেলা মহেশের হত্যাগৃহে ফেলে এসেছিলে কিনা? আমার কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে বিধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে দৃষ্টিপাত করল এবং নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। তখন আমি আমার মুষ্টি দৃঢ়তর করে বললাম, সে চেষ্টা বৃথা, তুমি মহেশের হত্যাকারী, তোমাকে আমি গ্রেপ্তার করলাম। ইত্যবসরে কনস্টেবল সহ সুশীলবাবু সে ঘরে প্রবেশ করলেন। আমি তাকে বললাম, আসামি গ্রেপ্তার হয়েছে, এখনই থানায় চলুন। বিধু এ সকল দেখে শুনে একেবারে দমে গেল। আমি তাকে লক্ষ্য করে পুনরায় বলতে লাগলাম, দেখো বিধু, আমি সমস্তটাই জানতে পেরেছি। তুমি হাড়কাটা গলিতে নলির বাড়ি মহেশ কর্তৃক প্রহৃত এবং অপমানিত হয়ে প্রতিশোধ নেওয়ার মানসে উত্তেজনা বশে সেদিনই মহেশকে খুন করেছ। এ বিষয়ে সমস্ত প্রমাণাদি আমি সংগ্রহ করেছি। এখনই চলো, তোমাকে হাজতে নিয়ে যাব। আমি এতটুকু বলে দেখলাম বিধু আমার সমস্ত কথা শুনেছে কিনা তা সন্দেহ রয়েছে, কারণ ক্রমে যেন তখন তার সংজ্ঞা বিলুপ্ত হতে আরম্ভ করল। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, বিধু, তুমি এখনই কি বলতে বা করতে চাও? সে ভাঙা ভাঙা স্বরে উত্তর দিল, মহাশয়, আমার কিছু বলবার বা করবার নেই। পাপ গোপনে থাকেন, পাপের ফল অবশ্যই ভুগতে হবে। চলুন, আমি কোথায় যাব? আমি বললাম, তুমি হত্যাপরাধ স্বীকার করছো? আমি মিথ্যা বলব না, আমি হত্যা করেছি। আমরা সেখানে বসেই কতিপয় ভদ্রলোক সমক্ষে বিধুর স্বীকারোক্তি এবং তৎকর্তৃক বর্ণিত হত্যার আমূল বিবরণ লিপিবদ্ধ করলাম। অপমানিত হয়ে উত্তেজনা বশে সে এই ভীষণ কাজে ব্রতী হয়েছিল। মহেশ যাতে চিৎকার করতে না পারে সেই জন্য সে আগের থেকেই ক্লোরোফর্ম প্রয়োগ করেছিল। অনুসন্ধানকারীকে বিপথে চালনা করার জন্য সে হত্যাগৃহে স্বেচ্ছাপূর্বক নাগরা জুতো রেখে এসেছিল। একে একে এই সমস্তই বিধু স্বীকার করল। এইভাবে বিধুর জবাববন্দি সমাপ্ত হলে আমরা তাকে থানায় নিয়ে চললাম। বলা বাহুল্য, এই অদ্ভুত হত্যার মোকদ্দমা দায়রা সোপর্দ হল এবং দায়রায় জজ সাহেব এবং জুরির বিচারে বিধুভূষণ চির নির্বাসন দণ্ডাজ্ঞা প্রাপ্ত হল। শেষ হলো আমাদের আজকের গল্প রজনীচন্দ্র দত্তের লেখা অদ্ভুত হত্যা। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।